লিসা কালাম, প্রথমেই আমরা জানতে চাই যে আমাদের আচ্ছা, প্রথমে একটু ভূমিকা আপনার কেমন হচ্ছে, কি হচ্ছে, দেশের পরিস্থিতি আপনি কি বুঝছেন একটু বলবেন। তারপর আমরা স্পেসিফিক ডায়লগে যাব। আচ্ছা, দেশে কি হচ্ছে, আসলে দেশে যে কি হচ্ছে এটা মাঝে মাঝে চিন্তা করতে গেলে আসলে মাথা ঠিক থাকে না যে আমরা আসলে কোন পথে যাচ্ছি। আমরা মাঝে মাঝে মনে হয় একটা যুদ্ধ যুদ্ধ ভাব। আবার কোনো একটা সেক্টর আপনার ভালো নাই। আপনার ব্যবসা বাণিজ্য বলেন, আপনার বাচ্চা মানে পড়াশোনা বলেন, আপনার সংস্কৃতি অঙ্গন বলেন, আপনার মানে যে কোনো কিছুই বলেন, কোনো কিছুতেই কোনো স্থিতিশীলতা নাই, অস্থির। শিক্ষাঙ্গন, মানে শিক্ষাঙ্গনটা বেশ। একদম মানে কখন কলেজে কলেজে মারামারি লাগছে, স্কুলে স্কুলে মারামারি লাগছে, রাস্তায় যে কাউকে ঠাস করে থাপ্পড় দিয়ে দিল, তারপরে আপনার মানে মারামারি ঝগড়াঝাটি, অকথ্য ভাষায় গালাগালি, মানে যেই কাহিনীগুলো আমরা কখনো দেখি নাই। আমার মনে হচ্ছে গত 9 মাস ধরে, 8 মাস ধরে আমরা এই কাহিনীগুলো এখন নতুন নতুন কাহিনী দেখছি। এই যে আমাদের দেখেন যে ব্যবসা বাণিজ্যর তো একবারে ধ্বংসের দিকে, আমাদের জিডিপি কমে গেছে, আমাদের গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে গেছে। এই যে গার্মেন্টস এর কর্মীরা, শ্রমিকরা তারা মাঠে নেমে আসে, মানে এই যে আমরা প্রতিদিন এক একটা সিন দেখি, আচ্ছা, একটু প্রতিদিন একটু আমাদের। একটু থামি, একটু থামাই আপনাকে। সেটি হচ্ছে যে ঠিক আছে, আমরা বিদেশি বিনিয়োগের জন্য চেষ্টা করছি। বিদেশি বিনিয়োগ এখন পর্যন্ত আহামরি কোনো কিছু হয়েছে বলে বা কেউ কিছু জানে না। বাংলাদেশের মানুষও কি খুব একটা বিনিয়োগে আগ্রহী এখন এই পরিস্থিতিতে? ইসমাইল ভাই, এই পরিস্থিতিতে আপনার একটা সময় ছিল যে আহ, 8 মাস ভাবছিলেন যে আচ্ছা ঠিক আছে, নোবেল লরিয়েট উনি আসছেন, আমাদের দেশের বোধহয় অনেক উন্নত হবে, আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে, আমাদের অনেক কিছু হবে। কিছু সংখ্যক মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে না জানি কি একটা আহামরি একটা আমাদের কিছু একটা হয়ে যাবে। কিন্তু দেখেন যে 8 মাস পরে আমাদের দেশের যে অবস্থা, কোনো একটা সেক্টরে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। একটা সময় ছিল ইসমাইল ভাই, আমরা যখন গত 16 বছরে সকালটা হতেই দেখতাম আজকে পদ্মা সেতু উদ্বোধন, কালকে এই ভাতা উদ্বোধন, পরশু ওই মেট্রো রেল উদ্বোধন, মানে একটা প্রতিদিন একটা না একটা কিছু আমাদের মহা পরিকল্পনার কাজ বলেন, আমাদের যে কোনো দেশের জন্য একটা কাজ হতো। গত 8 মাস যাবৎ কোনো একটা সেক্টরে আপনার কোনো পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ হচ্ছে কিনা আমার আসলে জানা নাই। এই মারামারি কাটাকাটি, এই বাড়ি ভাঙো, ওই মানে ফ্যাক্টরি ভেঙে যা দাও, জ্বালিয়ে দাও, মুক্তিযুদ্ধ আপনার জাদুঘর ভেঙে দেন, মানে এগুলো ছাড়া আমার মনে হয় না যে আর কিছু হচ্ছে এই ভাঙাভাঙি আচ্ছা, তো ছাড়া। সেগুলো খুব পরিকল্পিতভাবে সুন্দরভাবেই হচ্ছে। এটা তো অস্বীকার করা যাবে না। তো জি, আমাদের মাশাল্লাহ। দর্শক, হ্যাঁ, বেশ আমাদের বেশ দর্শক যুক্ত হয়েছেন। আপনাদেরকে শুভেচ্ছা তো দিয়েছি। সব হারিয়েও নীতি ও আদর্শে অটুট ছিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কিছু মতামত একটু নিয়ে নিই। জি। নেক্সট হচ্ছে বাংলা টাইগার, তিনি হচ্ছেন দেশ বিক্রির আয়োজন শেষ আর আমাদের বিশাল বিশাল জ্ঞানীরা সব মুখে ডায়াপার দিয়ে ঘুমাচ্ছে। জি, আমাদের অনেকে এখন ঘুমাচ্ছেন। শেখ জিয়া তিনি বলছেন আরে বাবা দেশ যায় যাক, ডক্টর ইউনুস ক্ষমতায় থাক আর এই জাতি ঘুমিয়ে থাক। হ্যাঁ, ভালো বলেছেন, খুবই দুঃখে বলেছেন। ঠিক আছে শেখ জিয়া, ধন্যবাদ আপনাকে। শামসুল ইসলাম, পুলিশ হত্যার বিচার চাই। জি, এটা হবে না, এই সময় এটা হবে না, আশা করে লাভ নাই। ইমরান ইরশাদ, আমরা তবে দাবি করতে পারি বিএনপি ক্ষমতায় আসলে কি আপনারা খুশি হবেন? না, কে আসবে সেটা তো আমরা জানি না, ইলেকশন হোক। মোহাম্মদ সোহাগ, 501 নিয়ে কিছু কইলেন না যে? হ্যাঁ, কাশেম চাচা 501 নম্বর রুমে আছে, এখন এখন রিয়াদে আছেন তিনি। শামসুল ইসলাম, আগুনের দিন শেষ হবে একদিন। হ্যাঁ, সিনেমার গান, খুব আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। আচ্ছা, যাই হোক, আমাদের দর্শক মণ্ডলী, আপনারা যদি একটু শেয়ার করে দেন লাইভটি, আমাদের অন্যান্য দর্শকবৃন্দ যুক্ত হতে পারবেন। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন, কমেন্টস করছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা লিসা কালাম, আজকে কিন্তু আমাদের সারা দেশবাসী জানে, বিশ্ববাসীও জেনে গেছে, এরই মধ্যে হেফাজত ইসলামের একটা বিশাল সমাবেশ হয়েছিল এবং প্রচুর উপস্থিতি সেখানে। সেখানে বেশ কিছু 4টি স্পেশাল বিশেষ দাবি তারা উত্থাপন করেছেন। সেই দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে সংস্কার কমিশন, যেটি করা হয়েছে নারী সংস্কার কমিশন বা এই ধরনের একটা কিছু, সেটি যেন বাতিল করা হয় এবং যারা এই সংস্কার কমিশনের মতামত দিয়েছেন, কমিশনের যারা চেয়ারম্যান বা অন্যান্য সদস্য ছিলেন,
তাদের শাস্তি বা গ্রেফতার অথবা তাদের বর্জন, এই ধরনের কিছু দাবি তাদের মধ্য থেকে উঠে এসেছে। আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি একটু বলতে পারেন। ইসমাইল ভাই, এই যে সংস্কার কমিশনের রিপোর্টের ধারাবাহিকতা, এটা নারী বিষয়ক যে সংস্কার কমিশন আছে তাদের মনে হয় এই শেষ রিপোর্ট, এটা প্রায় শেষ রিপোর্ট। এই কমিশনটি প্রায় সর্বশেষ কমিশন হিসেবে সংস্কার প্রস্তাবটি তারা জমা দিল আজকে। ডেডলাইনের কয়েক মাস পরে তারা এই যে সুপারিশ না, করেছে আজকে তার, আজকে জমা দেয়নি, আজকে জমা দেয়নি। না 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 না, আমি জমা দিয়ে দিয়েছে মানে তো। যখন দিয়েছে, হ্যাঁ, তাদের যে ডেডলাইন ছিল তার কয়েক মাস পরে তারা যে ইটা দিয়েছে, তার মধ্যে আপনার দুটো যে উল্লেখযোগ্য যে ক্লজ আছে, এগুলোর মধ্যে হলো অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের বিয়ে, তালাক, উত্তরাধিকার, তারপর আপনার ভরণ পোষণ, এটার সমান অধিকার নারীদের থাকতে হবে। এবং আরেকটা যে ক্লজ আছে এখানে হলো যে সন্তানের ব্যাপারে পারিবারিক আইনে যেটা সব সমান সমান অধিকার নারী পুরুষ মানে বাবা মার, এটা থাকতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট হলো যে নারীর সম্পত্তির দিক দিয়ে আপনার সব ধর্ম, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সব ধর্ম, আমরা নারী এবং পুরুষ 50-50 করে, আমরা 50-50 করে সমান অধিকার আমরা দেয়া হবে, এটা প্রস্তাব দেয়া হয়েছে। এটা কিন্তু এখনো পাশ করা হয়নি। তাতেই আপনার দেখেন যে আজকে যে যাদের গাত্রদাহ হলো, যে আজকে যে আমরা রাজু ভাস্কর্যে একজন নারীর প্রতিকৃতিতে কি পরিমাণ একজন আসলে এই যে জুতা পেটা করা হলো একজন নারীকে, আমার খালি মনে হয় যে তারা কি কারো গর্ভে, কোনো নারীর গর্ভে জন্ম ধারণ করেছেন না কোনো পুরুষের গর্ভ থেকে এসছেন। আমার মানে আমি খুব মানে খুব কষ্টে বা কনফিউজড। ঘৃণায় আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তারাও তো কোনো মায়ের সন্তান, তারা কোনো নারীরই সন্তান, নারীর গর্ভ থেকেই তারা এসছে। এবং নারীদের যে অপমান তারা আজকে করলো, এবং আপনি দেখবেন যে একজন হুজুর মানুষ, আমরা কিন্তু হুজুরদের কাছ থেকে, আমরা ধার্মিক হিসেবে তাদের কাছ থেকে এই মানে এই বিহেভটা দেখে আমরা অভ্যস্ত না। তারা যে পরিমাণ নারীদেরকে গালিগালাজ করলো, জুতা পেটা করলো, একটা সময় শাড়ি খুলে ফেললো, মানে এই যে একটা অপমান, অপদস্থ, আমার খালি মনে হয় যে নারীদের এত অসম্মান, তারা মানে তারা আল্লাহ বিশ্বাসী, তারা ধর্মে বিশ্বাসী অবশ্যই। আমার মনে হয় যে আল্লাহ তাদেরকে আসলে ক্ষমা করবেন কিনা আমার ঠিক জানা নাই। যে আচ্ছা আমার আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারা অপমান করেছে এক ধরনের হয়েছে। এখন যারা আমাদের সংস্কার চায়, যারা সংস্কার কমিশন করেছেন সরকারের পক্ষ থেকে, সরকার থেকেই তো সংস্কার কমিশন হয়েছে, আর আমাদের সংস্কার সংস্কার বলে যারা গত 8 মাস চিৎকার করেছেন এবং সংস্কার হবে, তারা কি কিছু বলেছেন বা কিছু শুনেছেন আপনি কোনো প্রতিবাদ বা তাদের সেটাই বিরুদ্ধে? সেটাই। মানে ওই যে যেই নারীগুলো আমাদের 5 তারিখে যে বৃষ্টিতে ভিজে ও ও ভিজে, ও ও ও, নুসরাত কোথায়? নুসরাত, নুসরাত আমাদের ওই যে ডাক্তার তাসনিম যারা, তারপরে ওই যে উম্মা তামিম, ও ফাতেমা তামিম, কি উমামা তাসনিম, উমা ফাতেমা, মামা, উমা ফাতেমা, ওরা কোথায় আছে? আচ্ছা, সায়ান, আমি ওদের সায়ান কোথায়, সঙ্গীতশিল্পী সায়ান কোথায় আছে? ওটা হারানো ও বিজ্ঞপ্তি, সায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না, আচ্ছা, ও আচ্ছা। হুম। আপনি সায়ানের কথা বলেন, আপনি যদি ওই যে আমি সেটাই বলছিলাম, 5 তারিখে যারা বৃষ্টিতে ভিজে চিৎকার করে করে বলছিল যে আমরা, ও আমাদের বাঁধন দেশ, আপু, আমরা বাঁধন আপু, বাঁধন আপু, সংস্কার, বাঁধন আপু। হ্যাঁ হুম আপনার হুম বাঁধন হুম। আপু, হ্যাঁ আপনার বাঁধন আপুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার প্রশ্ন হলো, যখন এই যে নারীর প্রতিকৃতি করে নারীকে শাড়ি টেনে খুলে জুতা পেটা করা হলো, এখন আপনারা বাঁধন আপুরা কোথায়? এখন আপনাদের আসবে, সংস্কার কোথায় গেল? আপনাকে আমি বলি, এখন তারা আসবে, দেখা কোথায়? যাবে শাহবাগে হয়তো আগামীকালই তারা দাঁড়াবেন অথবা পরশুদিন দাঁড়াবেন, বা যে কোনো একটা বন্ধের দিন দাঁড়াবেন, শুক্রবার বা শনিবার দাঁড়াবেন। এবং আমাদের যে তিশা আপু আছেন না, মিসেস ফারুকী সাহেব, ওনারা কি এখন আর অভিনয় করতে পারবেন বা অভিনয়ে রাস্তায় বেরোতে পারবেন? বাঁধন আপু যেভাবে রাস্তায় বের হন, অভিনয় করেন, সেটা কি আর করতে পারবেন? আপনার কাছে কি মনে হয়? আপনাকে আমি সেটাই বলছিলাম যে আজকে যেভাবে নারীকে পেটানো হলো, আপনি দেখেন যে পাশেই কিন্তু আমাদের মেয়েদের হল আছে, পাশেই কিন্তু কয়েকটা মেয়েদের হল আছে। এখন সরি টু সে, কয়দিন পরে যে হলে অ্যাটাক করবে না, নারীদের উপরে উপরে যে তারা অ্যাটাক করবে, এটা গ্যারান্টি আপনি কিভাবে দেবেন?
কিভাবে দেবেন? কারণ আপনি তো ওই যে শাহবাগের ঘটনাও জানেন, কিভাবে নারীকে হেনস্থা করা হয়েছে, হাত দিয়ে ওড়না ঠিক করা হয়েছে। কয়দিন আগেও দেখলেন যে টিপ নিয়ে একটা হলো যে টিপ পরা যাবে না। মানে তারা কি মেসেজ দিতে চাচ্ছে, মানে নারীকে কি করতে চাচ্ছে কিচেনের মধ্যে? মানে আমি খালি সারাদিন মাছ মাংস রান্না করব আর বাচ্চা পয়দা দিব, আমার আর কোনো কাজ নাই। মানে আমি এই দুনিয়াতে এই জন্যই আসছি। আর এই যে না বাঁধন আপু বলেন, সায়ন আপু বলেন, এই যে তারা চিৎকার করলেন, তারা নাকি গত 16 বছর তাদের বাক স্বাধীনতা ছিল না, তাদের কোন রকম স্বাধীনতাই ছিল না, তাদেরকে গুম করে রাখা হতো, তাদেরকে বন্দি করে রাখা হতো। এখন ওনারা কি বন্দি না গুম হয়ে আছেন? কোথায় না ঠিক আছে। কোথায় আছেন আমাদের তারা? এই যে আমাদের পহেলা বৈশাখের ছোট্ট মেয়েটিও তো বাবারে বলছে যে 16 বছর সে কথা বলতে পারেনি, 16 বছর সে কথা বলতে পারেনি, সে তো তার ক্ষোভের কথা দুঃখের কথা সে বলেছে। আচ্ছা যাক, এখন একটা সলিউশন হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ মেয়েরা ভর্তি হবে, মেয়েরা যদি দেশ, আমার খালি মনে হয় যে এত ঘৃণাটা ওদের আসলে কিভাবে জন্মালো, এত ঘৃণা কি জন্যে? কারণ তারা যে মায়ের সন্তান, সেই মা জাতিকে এত ঘৃণা তারা কেন কেন করছে আমার বোধগম্য না। যে এই আপনি দেখেন যে একটা কথা বলে না ইসমাইল ভাই, যে গত 16 বছর 17 বছর জননেত্রী শেখ হাসিনা এই সবগুলোকে বোতলবন্দি করে রাখছিলেন। মানে একটা মানুষ চলে যাওয়ার পরে আপনি দেখেন যে তারা মনে হয় হায়নার মতো, জানোয়ারের মতো এই যে নারীদের উপরে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়লো। এই বোতল আচ্ছা খুলে দেওয়ার পরে তারা ঝাঁপিয়ে পড়লো। আর ওই যে বললাম না আমি, যে 8 বছরের আসিয়া, 4 বছরের বাচ্চা, দেহের কোন অংশটা তাদেরকে আকৃষ্ট করলো এই ছোট ছোট বাচ্চার, আমার ঠিক বোধগম্য হয় না যে কতটুকু পশুদের সমাজে আমরা বসবাস করি, আমাদের চারপাশে জানোয়ারে ভরা। আকর্ষণ এক জায়গায়, আবার কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা সরকার আসলে অনেক কষ্ট করে 16 বছর ক্ষমতায় ছিলেন, অনেক প্রতিবাদ প্রতিরোধের বিরুদ্ধে তিনি ক্ষমতায় ছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের দেশের যে অবস্থা চলছে এবং তাদেরকে কিভাবে, আচ্ছা যাই হোক, আমাদের এগুলোর বিষয়ে বেশি কথা বলা ঠিক হবে না। যাই হোক, তবু আমাদের হেফাজতে ইসলামের আজকে যে সমাবেশটি হয়েছে সেখানে কোনো নারী ছিল না, এটা দেখতে ভালো লাগছে না? আমাদের এখানে সবাই পুরুষ, আমাদের দেশের পুরুষরা এগিয়ে এসছেন, সারা বাংলাদেশ থেকে এসছেন এবং ব্যাপক জমায়েত হয়েছে। নারীদের কোনো অংশগ্রহণ ছিল না। এভাবে হতে পারে না, সমাবেশ তো হয়ে গেছে। তো কিন্তু আপনি নারীর একটা জিনিস দরকারটা কি দেখেন, বাংলাদেশে, পৃথিবীতে এটা এটা দরকারটা কি? কিন্তু এটা কিন্তু থাকবে না। আপনি ওই যে 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 কথাটা বলছিলেন, যে এই যে যারা শুটিং করতে পারছেন না, আপনার বাঁধন আপুরা, আপনার সায়ন আপুরা, তারা এক একটা ধরেন বাইরে যাচ্ছে, সিনেমা মুক্তি দিতে যাচ্ছে বা আপনার কোনো শোরুম উদ্বোধন দিতে যাচ্ছে, তারা আবার কিন্তু দৌড় খেয়ে চলে আসে। এই যে একটা দৌড়ানি দেয়, আবার দৌড় খেয়ে চলে আসে। কেউ কিন্তু হুম, পারছে না। কিন্তু আপনাদের কিন্তু দৌড় আলটিমেটলি এরা কিন্তু রাস্তায় নামবে, এবং নারী শক্তি যাকে বলে, এরা কতদিন আপনার কাজ বন্ধ করে রাখবে বলেন? না, না, এখন না, ধরেন গত 8 মাস সমাধান ধরে আছে, সমাধান আছে, সমাধান আছে। বলেন। এরা বোরকা পরে যাবে, বিভিন্ন জায়গায় বোরকা পরে যাবে। এটা তো বলেই দিয়েছে। তুমি যাও বোরকা পরে যাও। আমাদের অনেকে অলরেডি হিজাব, বোরকা, পর্দা প্রতিরোধে নিয়ে ফেলছেন। আমাদের একজন অভিনেত্রীও বেশ হুম হুম দাপটের হুম সাথে হুম। আগে নাকি ভুল করেছেন। এখন আগে ভুল করলে আমাদের যেমন এইগুলো আছে, আমাদের দেশে অভিনেতা অভিনেত্রীর জন্ম হবে না। আমাদের দেশে শিল্পী সাহিত্যিকের জন্ম হবে না। কি কারণ? আমাদের ধর্মে তো এটা নিষেধ আছে। এটা ঠিকই আছে। ধর্মে তো নিষেধ, আমরা না জোর করে করছি। আমি উপস্থাপনা করেছি অমুকে, আপনি গান করেন, কি কারণে করেন আপনি গান? এগুলো তো আমাদের ধর্মের সাথে যায় না। তো যেহেতু যায় না, আপনি ইসলামী গান করবেন সেগুলো যায়, মিউজিক ছাড়া গান করবেন সেগুলো যায়। তো সারা এটা অন্য পথ তো খোলা আছে, সেই দিকে আপনারা যদি যান, আমাদের সবাই যদি পর্দা প্রসিদা মেনে কাজ করেন, করতে পারেন। বাঁধনা পারবেন, সায়ান সেভাবে করবে, সায়ান শাড়ি পরবে, সায়ান সেলোয়ার কামিজ পরবে, সায়ান শার্ট প্যান্ট পরে সেটা ছেড়ে দেবে, চাপ আসলেই ছেড়ে দেবে। ইসমাইল ভাই, আমাদের হুম। আমাদের ধর্মে কোথাও লেখা নাই যে আপনাকে একদম বোরকা পরে, ওই যে যেটাকে আমরা বস্তা বলি, সেই বস্তা বন্দি হয়ে নারীকে নিয়ে আসেন। কোথাও লেখা নাই। ইসলাম শোনেন, এই লেখা আধুনিক থাকার দরকার, না, না, লেখা না, থাকার দরকার না। এটা আমাদের ইসলামী কোথাও চিন্তাবিদরা কি উল্লেখ হয় বলছে? নাই। আরে, সেটা তা আপনি সেটার প্রতিবাদ করেন। আপনি কেন রাস্তায় যাননি? আপনি সেটার প্রতিবাদ করেন। আমাদের ইসলামী চিন্তাবিদরা যেটা বলছে সেটাই আমাদের আমাদের দেশে প্রচলিত। সেটাই আমাদের ধর্ম। তারা বলছেন না যে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে কি করা উচিত হ্যাঁ, সেটাই। এবং ওই যে এফডিসি। যাদের হুম, সংস্কার প্রয়োজন ছিল, যারা ওই যে চিৎকার করে বলেছিল তারা স্বাধীন এতদিন ছিল না, এখন নাকি তাদের দেশ, তারা এখন স্বাধীন করবে, তারা সংস্কার, হ্যাঁ এখন তারা বের হোক। আমারও কথা সেম। এখন তোমরা স্বাধীন তো, এখন লাল স্বাধীনতা, এখন তোমরা ফ্রি, এখন তোমরা বের হও, এখন তোমরা শুটিং করো, এখন তোমরা নাচ গান করো, এখন তোমরা সাইড ওড়না পরো, এখন তোমরা প্যান্ট শার্ট পরে এখন রাস্তায় বের হও। আমিও না, তাদেরকে বলতে চাই, এখন তোমরা না, বের ঠিক হও। আছে। কারণ এবং গত 16 বছর আমাদের শিখেছিল
আমল ভালো লাগে নাই। জয়ন্তী শেখ হাসিনা যে নারী স্বাধীনতা দিয়েছিলেন, নারীদেরকে যে সর্বোচ্চ সম্মানটা দিয়েছিলেন, সেইটা আমাদের আসলে আমাদের পেটে সহ্য হয় নাই। এখন আমাদের আচ্ছা, আসলে এটা দরকার। বলেন। এখন আমাদের হেফাজতের অনুষ্ঠানে যেমন হাসনাত আব্দুল্লাহকে ডেকেছেন, হাসনাত আব্দুল্লাহ বক্তৃতা দিয়েছেন তার ওই গেঞ্জি টেঞ্জি পরে মনে হয়, আমি জানি না, টি শার্ট টার্ট পরে গেছে, টুপিও নাই পাঞ্জাবিও নাই, তার মানে তারা তো ওয়েলকাম জানিয়েছেন, গেছেন। হাসনাত আব্দুল্লাহ আমাদের ওই যে মার্চ ফর গাজা সেই অনুষ্ঠানেও গিয়েছে, পাঞ্জাবিও নাই টুপিও নাই দাড়িও নাই, গেঞ্জি পরে গেছে, শার্টও পরে নাই, গেছে তো, তার মানে অ্যালাউ তো করেছেন। সো আপনারা এই হেফাজতের অনুষ্ঠানে ডাকা উচিত ছিল আমাদের সায়ান আপুকে, বাঁধন আপুকে, তারা দুজন সেখানে বক্তৃতা দিতে পারতেন, কিন্তু তাদেরকে সেখানে ডাকা হয়নি, শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহকে ডেকেছে। যাই হোক, এখন যেই সমাধান, আমাদের অহনা আপুকে এখন দেখতে কি খারাপ লাগে? অহনা আপুকে এখন দেখতে খুবই ভালো লাগে, উনি যেভাবে এসেছেন, উনি শুধু, তারপর এখন সবার কনসেন্ট্রেশন হচ্ছে এখন মুখের দিকে, মুখটা উনি ঢেকে ফেলবেন, মুখটাও আশা করি উনি ঢেকে ফেলবেন, তাহলে ওনাকে আরো ভালো লাগবে এবং হ্যাঁ, দেখতে বস্তা ভালো খুললে আরো লাগবে। ভালো লাগবে। জি। না না, বস্তা না, উনি যদি মুখটাও ঢেকে ফেলেন তাহলে ওনাকে চমৎকার লাগবে, খুবই ভালো লাগবে এবং আমরা সেটা অচিরেই দেখতে পাবো। এবং এই জি। পরিবর্তনটা আমি বলি যে আফগানিস্তান 60-এর দশকে একসময় এক ধরনের ছিল, পাশ্চাত্য বা পাশ্চাত্য দেশগুলোর মতো ছিল, মানে স্বাভাবিক জীবনযাপন ছিল আর কি, জীবনযাত্রা ছিল। সেই আফগানিস্তান ধীরে 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 ধীরে, শব্দটা আমি পেয়েছি, ধীরে ধীরে কিন্তু এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সো বাংলাদেশ আজ থেকে হয়তো 20-25 বছর আগে, 50 বছর আগে, 40 বছর আগে কি ছিল, সেখান থেকে ধীরে ধীরে এখন এই অবস্থায় এসছে। এখন না, ঠিক লক্ষ আছে, কোটি ঠিক আছে। জনতা হয় আমরা আমরা সোহরাওয়ার্দী উদ্যানে। ইসমাইল ভাই, আমরা আমরা গত 16 বছর পরে আমরা এই দেশটাই চেয়েছিলাম, এই নিয়মগুলোই চেয়েছিলাম হয়তোবা। ঠিক আছে, আমাদের জন্য ঠিক আছে। আমরা এখন ওই আপনি যেটা বললেন শুধু মুখ বা চোখ বের করে রাখবো, আমরা বোরকা পরবো, আমরা রাস্তায় না, এখানে বেরোবো না, এখানে এখানে একটু আমরা ওই যে ব্যাখ্যা মাছ আছে মাংস কিন্তু। খাবো, হ্যাঁ মুখ আমরা এটাই। মুখ বা চোখ ঢেকে রাখা না, আপনি যদি ইয়ে পরেন, কি যেন, হিজাব হিজাব পরেন, দেখতে কিন্তু খুব ভালো লাগে, হিজাব পরেন, বোরকা পরেন, বোরকা পরে কিন্তু বোরকার ডিজাইন টিজাইন ফ্যাশন করে মুখটা যদি খোলা রাখেন, তাহলে আমাদের পুরুষদের দেখতে সুবিধা হয়। পুরুষরা শুধু মুখটা দেখবে, আমরা তো মুখটা দেখতে চাই, মুখটা দেখে এবং স্পেসিফিক্যালি মুখ দেখা যাবে আপনি যদি বোরখা পরে সারা শরীর ঢেকে রাখলেন এবং মুখটা সুন্দর করে রাখলেন, এটার দিকে কিন্তু পুরুষদের নজর বেশি এবং তারা সেটা দেখতে চায় এবং আমরা সেটাই তো চাই, সেটা তো আপনারা করছেন না। ইসমাইল ভাই, এটা হলো কি জানেন, যে আপনি যে নারীদেরকে পর্দা করতে বলছেন, পুরুষদের যে হুম। মানসিকতা, পুরুষদের যে দৃষ্টিভঙ্গি, এই পর্দাটার কি হবে? তাদেরকে তো আগে প্রথমে তাদেরকে পর্দা করতে হবে, তাদের দৃষ্টিভঙ্গি পর্দা করতে হবে, তাদের মন মানসিকতা পর্দা করতে হবে। একজন না। পুরুষদের পর্দা পর্দা করতে হবে, পুরুষদের পর্দা অবশ্যই করতে হবে, সেটা আমরা একবার ইয়ে করেছি, কিন্তু এখানে আরেকটা কথা আছে, আপনি যদি এক পলক তাকান, আপনার দিকে আমি এক পলক তাকালাম, ঠিক হুম। আছে, এই এক পলক লম্বা হলে তো দীর্ঘ, যদি 1 মিনিট আমি পলক না ফেলি তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি তাকিয়েই থাকতে পারি একজনের দিকে। এক পলক মানে কয়েক সেকেন্ড বা 1 সেকেন্ড বা আধা সেকেন্ড বা ফ্রেম, কিন্তু এক পলক যদি আমি চোখ যদি পলক না ফেলি তাহলে তো কোনো অসুবিধা নাই, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলাম, না না, কোনো কিছুতে সেটা তো হতে অসুবিধা নেই। পারে। ওই যে আপনি আপনি সবকিছুই ধর্মের নামে চালাই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, এখন তো হচ্ছে এটা। যার মনে যা ইচ্ছা সেইটা আমি আমি ধর্মের নামে আপনার উপর দিয়ে চাপাই দিব। এটাই হচ্ছে, এটাই হচ্ছে। আর আচ্ছা যাক, আমাদের আমরা সংস্কারবাদী নারীরা তারা অন্য খুব হ্যাপি প্রসঙ্গে ছিল। যাই, অন্য প্রসঙ্গে যাই, হেফাজত ইসলামকে নিয়ে কথা বলতে বলতে আমাদের কিন্তু করিডোর চলে যাচ্ছে, সো সেই বিষয়ে একটু যদি আমরা আমরা কিছু দর্শকদের একটু, ইমরান ইরশাদ, তিনি বলেছেন হিজাব বাংলাদেশে একটা ফ্যাশনে পরিণত হয়েছে ইদানিং। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ধন্যবাদ আপনাকে, মার্কেটগুলো, শপিং কমপ্লেক্স গুলোতে কিন্তু বোরখা এবং হিজাবের দোকান বেড়ে গেছে, এই আমি শব্দটা আজকে বলে দিলাম। আপনি একসময় যে দোকানগুলো, হ্যাঁ ছিল, ছিল টুকটাক ছিল, নিউ মার্কেটে আপনি এখন অন্যান্য জামা কাপড়ের দোকানের চেয়ে পর্দা এবং হিজাবের দোকান বেশি পাবেন। আপনি বসুন্ধরা মার্কেটে যান, আপনি পর্দা এবং হিজাবের দোকানের জন্য বিশাল ফ্লোর আছে, তার মানে আমাদের দেশে এই পোশাক এখন জনপ্রিয়। আপনি কিছুদিন পরে হাত মোজা, পায়ের মোজা নারীদের অনেক বেশি দোকান পাবেন। এগুলো আমাদের দেশে বেড়ে যাচ্ছে, তার মানে আমাদের একটা পরিবর্তন এসে গেছে অলরেডি, এইটা ঠেকানো খুব মুশকিল হবে। শেখ জিয়া লিখেছেন পুরো দেশেই তো পর্দা চলে গেছে, পর্দায় চলে গেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, মিজানুর রহমান ইসমাইল সাহেবকে, বোরকা পরানো হোক। হ্যাঁ, এই যে আমরা সবাই বোরকা পড়তে চাই, আমরা নিজেরাই বোরকা পড়তে চাই। শেখ মোহাম্মদ মুস্তাফিজ, পুরুষদের চোখের পর্দা অনেক জরুরি। হ্যাঁ, দ্যাটস রাইট। চোখের পর্দা, হুম,
হ্যাঁ। চোখের পর্দা অনেক জরুরি। কি সেটার একটা ডিজাইন করতে হবে, পোশাক ডিজাইন করতে হবে। কিভাবে পুরুষরা পর্দা করতে পারে। বিশ্বজিৎ মল্লিক আওয়ামী লীগ নিয়ে কিছু বলেন। আওয়ামী লীগ নিয়ে আর বলার কি আছে? আওয়ামী লীগ তো নাই। চৌধুরী উজ্জ্বল লিজা আপাকে ধন্যবাদ। সে আওয়ামী লীগের দুঃসময়ে দলের পাশে। আর ১৬ বছর মিডিয়া থেকে যারা সুযোগ সুবিধা নিয়েছে তাদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, ওই যে আমাদের এই যে নারীদের নিয়ে যে এত কথা হচ্ছে বা এত কথা, আমাদের আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আমাদের অত্যন্ত জ্ঞানের অধিকারী যিনি সমস্ত কিছু খুঁজে পান একজনের লেখার মধ্যে, তিনি হচ্ছেন আহমদ ছফা। সারা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান একজন দিয়ে গেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিভাবে শান্তি আসবে, ইসরায়েল গাজার যুদ্ধে কিভাবে শান্তি আসবে, সেটার সমাধানও আমাদের আহমদ ছফা সাহেব দিয়ে গেছেন। এবং আহমদ ছফা সাহেবের বই হচ্ছে পৃথিবীর বিখ্যাত বই, যেটা শুধু একজনেই পড়ে, আমাদের সলিমুল্লাহ স্যার পড়েন। সলিমুল্লাহ স্যার পড়ে থাকেন এবং তিনি কোনো বক্তব্য দিয়েছেন কিনা নারীদের পক্ষে, এবং আমাদের ফরহাদ মাজার সাহেব কোনো বক্তব্য দিয়েছেন কিনা, আমাদের আনু মোহাম্মদ সাহেব কোনো বক্তব্য দিয়েছেন কিনা, করিডোর চলে যাচ্ছে। প্লাস পর্দা টর্দা সম্পর্কে ওনারা যদি কিছু সুন্দর কথা বলেন তাহলে ভালো হতো। কিছু বলেছেন? না, ওনারা এখনো কিছু বলেননি। অন্তত আমি যতটুকু খোঁজ খবর রাখি আমার কানে এখনো আসেনি। কিন্তু ইসমাইল ভাই, আমার যেটা মনে হয়, এই যে একটা করিডোরের কথা বললেন, এই করিডোর ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্যে আপনার এই যে হেফাজত ইসলাম, আপনার এই যে নারী সংস্কার কমিশন, আপনার আরো যা যা উঠে আসছে, এই করিডোর ব্যাপারটাকে আসলে ধামাচাপা দেওয়ার জন্য যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই যে ব্যাপারগুলো একটা নাটক। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেন করিডোর ব্যাপারটা ভুলে যাই, এটা যেন আমাদের আড়ালে চলে যায়। ওই কাজটা যেন আমরা সাকসেসফুলি তারা করতে পারেন। এই জন্যই আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ একবার বলে, একবার হেফাজত ইসলাম চলে আসে, একবার নারীর পর্দা চলে আসে, একবার নারীর প্রতিকৃতিতে জুতা পেটা করা হয়। সমস্ত কিছুর মূলে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে আপনার করিডোরের ব্যাপারটা আড়াল করার জন্য এই একটা নাটক সাজানো হচ্ছে। এটাকে আচ্ছা, আমার দু- সম্পূর্ণ একটা নাটক মনে হয়। নাটক মনে হচ্ছে না। জি এম মোয়াজ্জেম তিনি বলেছেন, ভাই আমার মা বোনরা যদি পর্দা করতে চায় সেটা খারাপ কিছু না, খারাপ কিছু না, করুক, অসুবিধা নেই। এটা তো না, করতেই পারে, কিন্তু এটা এটা চাপানোটা ঠিক ইসলাম হবে ভাই, না আর কি। আমি যেই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই পোশাকটা আমাকে পরতে দেয়া হবে, এটাই নারী স্বাধীনতা। আমি যদি সেটাই। বোরখায় যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, কেন আমি ইয়েস, বোরকাকে ইয়েস। খারাপ বলবো? কেন খারাপ অবশ্যই, বলবো? অবশ্যই, আর যদি আমি অবশ্যই। যদি টিপ পরতে পছন্দ করি, আপনি কেন আমাকে বাধা দেবেন? এটাকেই বলে নারী স্বাধীনতা। বোরখাকে যে আমি একদম খারাপ বলছি তা না। বোরখা না, না, যিনি না, না। যিনি ওটাকে নিতে পারবেন, উনি গ্রহণ করতে পারবেন, তাহলে কেন না? একটা মানুষ কিন্তু, আমি ওই যে টাওয়াল পেঁচাইলাম কিন্তু নিচে জিন্সের প্যান্ট পরলাম, টাইট টি শার্ট পরলাম, এটাকে পর্দা বলে না। এটাকে পর্দা আচ্ছা, বলে না, এটাকে আরেকটা নোংরামি আ বলে। আরেকটা কথা বলি। সারা পৃথিবীতে বিভিন্ন দেশ ভেদে যেই দেশের যে ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী সেই দেশের পোশাক পরিচ্ছদ তৈরি হয়। সেই দেশের পোশাক পরিচ্ছদ পরতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে? বাংলাদেশের যে ওয়েদার, বাংলাদেশের মানুষ সেইভাবে জীবনযাপন করবে। সৌদি আরবের যে ওয়েদার, সেইভাবে মানুষ জীবনযাপন করবে। পশ্চিমা দেশগুলোতে যে ওয়েদার, সেইভাবে জীবনযাপন করবে। এবং শীতের সময় যখন বরফ পড়ে, তখন নিশ্চয়ই ওই যে হাফ প্যান্ট আর শার্ট পরে বাইরে হইব না। না? সারা শরীর ইসলামে ঢেকে ফেলবে। আমাদের ঠিক আছে? আমাদের যে আমি বলি, শেষ করে বাংলাদেশে ফেলি। বলে। যেই দেশে যে ওয়েদার, যেই দেশে যে কথা ক্লিয়ার এবং পরিষ্কার, মরুর দেশে যে ওয়েদার, সেইভাবে সেই ড্রেস পরতে হবে, সারা শরীর ঢেকে রাখতে হবে, একদম পা হাঁটু পর্যন্ত সাদা কাপড় পরতে হবে। তাহলে রৌদ্রের তাপটা তারা কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, মাথা ঢেকে রাখতে হবে। ওই যে কালো পরেন না ওনারা, ওইটা পরতে হবে। ওইটা ইসলামের ড্রেস ড্রেস না। ওইটা হচ্ছে ওয়েদার অনুযায়ী সেই দেশের ড্রেস। ওয়েদার অনুযায়ী প্রোটেকশন, ওয়েদার রাইট। অনুযায়ী সেই দেশের ড্রেস। আর আরেকটা কথা বলি, পশ্চিমা দেশগুলোতে ওই ছেলেমেয়েরা ছোট কাপড় পরে সামারে ২-৩ মাস, হ্যাঁ? কেন পরে? সেটার ব্যাখ্যাটা হচ্ছে ওদের ৯ মাস, ৮-৯ মাস সারা শরীর চোখসহ ঢেকে রাখতে হয়। পর্দার ভিতরে থাকতে হয়। কারণেও কি কারণ? ওয়েদারের কারণে। তাদের চোখ, হাত, পা, হাত মোজা থেকে শুরু করে, পা মোজা থেকে শুরু করে চোখও যদি ঢেকে রাখা যায় যেত, তাহলে ভালো হতো। মুখ, মুখোশ, মাথা, সমস্ত শরীর ঢেকে রাখে মোটা কাপড় দিয়ে। এদের শরীরে রোদ লাগে না। উইন্টারের সময় সূর্য থাকেও না, দেখাও যায় না। যখন সামার আসে তখন মেডিকেল সায়েন্সই তাদেরকে বলেছে যে সারা শরীরে রোদ লাগাতে হবে।
তখন তারা এই অল্প কাপড় যত কম পরা যায়, সারা শরীরে যাতে রোদ লাগে, সি বিচে যায় বালুর উপর শুয়ে থাকে, শরীরের উপর রোদ লাগায় যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টাটা করে। ওই 8 মাস যদি তারা রোদ না নেয়, তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে না, তাদের নানান রকম চর্মরোগ দেখা দেয়। সো সামারে তারা 2-3 মাস যে সময় পায়, আউটিংয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, মরুদ্দেশে যায়, সৌদি আরব বা দুবাই টুবাই যায়, ওখানে রোদ থাকে, বালির মধ্যে শুয়ে থাকে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, সারা পৃথিবীতেই নিয়ম। এই ওয়েদার অনুযায়ী প্রত্যেক দেশের প্রত্যেক ড্রেস। আরেকটা কথা বলে রাখি, যেই যে সব দেশে যেই সব মৌসুমী খাবার আছে, অন্যান্য খাবার যে ভালো না তা না। বাংলাদেশে ষড়ঋতুর দেশ বা যেই ফল ফলাদি পাওয়া যায়, সেটা বাংলাদেশের মানুষের জন্য উপকারী। সেটা যেটাই হোক, বাংলাদেশের মানুষের বডির জন্য এই ওয়েদার অনুযায়ী খাবার দাবার তৈরি হয় সেইভাবে। সৌদি আরবে যেগুলো তৈরি হয় সেটা সৌদি আরবের জন্য বেশি উপযোগী। আমেরিকায় যেগুলো তৈরি হয় আমেরিকার জন্য উপযোগী, কিন্তু তারপর আমরা ইম্পোর্ট করি, এক্সপোর্ট করি, এগুলো চলতে থাকে, এটা চলে। কিন্তু প্রত্যেক দেশের মানুষ প্রত্যেক দেশের ফল ফলাদি খেয়ে জীবন ধারণ করতে পারে, সেটা তাদের স্বাস্থ্যের জন্য উপযোগী। জি প্লিজ বলেন। জি, আপনাকে আমি অফলাইনে একটা ব্যাপার বলছিলাম যে আহ, এই যে নাট্যশিল্পীদের উপরে, আমাদের মিডিয়ার মানুষদের উপরে যে কয়েকদিন আগে যে মামলা করা হলো, যে প্রথমত ইসমাইল ভাই একজন শিল্পী, আমার যেটা মনে হয় যে একজন শিল্পী সে যত অন্যায় করুক না কেন হত্যা করতে পারে, এটা মনে হয় কেউ বিশ্বাস করবে না, চরম শত্রুও বিশ্বাস করবে না। কারণ শিল্পীদের মনটা এমনিতেই সফট থাকে, তাদের দ্বারা কাউকে হত্যা করা এটা একদম অসম্ভব একটা ব্যাপার। আর তারপরও এই যে শিল্পীদেরকে যে হেনস্থা করা, একজন শিল্পী, দেশের একটা স্বাধীন দেশের শিল্পীদেরকে যখন আপনি আক্রমণ করবেন, তখন সেই দেশটা যে রসাতলে চলে যাচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রমাণ। আর আরেকটা কথা যেটা আপনাকে আমি অফলাইনে বলছিলাম, যে একটা শিল্পীর বিরুদ্ধে বলেন বা রাজনীতিবিদের বিরুদ্ধে বলেন, আমি শিল্পীটাই নিয়ে কথা বলি, যেহেতু কিছুদিন আগে আমাদের একজন শিল্পীকে হেনস্থা করা হয়েছে, তার বিরুদ্ধে মানে মামলা দেয়া হয়েছে। তো আমার বিরুদ্ধে ধরেন মামলা দিলেই যাকে তাকে আপনি আওয়ামী ট্যাগ লাগিয়ে দিবেন, এটার আমি ঘোর বিরোধী, ঘোর বিরোধী। কারণ আমার বিরুদ্ধে মানে যার বিরুদ্ধে মামলা হলো, আমি কিন্তু তাকে কখনোই, তাকে এবং তাদেরকে কখনোই আওয়ামী লীগের দুঃসময়ে আওয়ামী লীগের জন্য কাজ করতে দেখি নাই। এবং তাদেরকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে বা যারা এই যে কিছু কিছু শিল্পীকে, আমি আপনাকে সেই 17 জন না কতজন যে যাদের বিরুদ্ধে মামলা হলো, সেখানে হয়তোবা 2, 4, 5 জন ছাড়া আর কেউ আওয়ামী লীগের আদর্শ ধারণ করে না। তারা সবাই সুসময়ে জাস্ট আপনার ওই যে আমরা যেটাকে বলি না যে হালুয়া রুটি খাওয়া, সরি টু সে, হালুয়া রুটি খেতে আসছিল। এখন আপনি বলেন ইসমাইল ভাই, আমি আপনাকে একটা কথা বলি, 75 সালে বঙ্গবন্ধুর চলে যাওয়ার পরে যে 21টা বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, তখন যারা দলের জন্য কাজ করেছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, আমরা কিন্তু তাদেরকে ত্যাগই বলি। কিন্তু 2008-এর নির্বাচনের পর থেকে যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় এসেছে, আপনি বলেন যে আপনি তাদেরকে কোন রকম পরীক্ষা ছাড়া আপনি তাদেরকে ত্যাগী নেতাকর্মী বলতে পারবেন না। না, তাদের সেটা কিন্তু একটা হাইব্রিড বলা হয়, হাইব্রিড হাইব্রিড। হাইব্রিড বলা হয়, রাইট। আমি একটু বলি ইসমাইল ভাই, ওই যে 21টা বছর ছিল আওয়ামী লীগের পরীক্ষার একটা সময়, তখন যারা ত্যাগ স্বীকার করেছে দলের সাথে ছিল, আওয়ামী লীগের জন্য গত 9 মাস, 5 আগস্ট থেকে আজকে পর্যন্ত, এটাও কিন্তু একটা পরীক্ষা হল। এই পরীক্ষায় যারা যারা অংশগ্রহণ করেনি, আপনি তাদেরকে কোনো রকম ভাবে আওয়ামী ট্যাগ দিতে পারেন না। কারণ আমাদের ভেতরে কিছু কিছু শিল্পী, কে বা কারা, যে বা যারাই, তাদেরকে গণহারে যে এই যে বলছে যে একদম ঢালাও ভাবে যে তারা আওয়ামী পন্থী শিল্পী, আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি। তারা কখনোই আওয়ামী লীগ ছিল না। তারা সুসময়ে যখন দেখেছে যে একটা দল আওয়ামী লীগ জনকে শেখ হাসিনার নেতৃত্বে 16 বছর টানা ক্ষমতায় আছে, তখন তারা, দেখেন ভুলটা কিন্তু একজন গায়িকাকে দিয়ে আমরা করে ফেলছিলাম। ওনাকে এমপি করার পরেই কিন্তু এই যে তারকাদের মধ্যে একটা ফ্লো হলো যে উনি যদি এমপি হতে পারে, আমি কেন পারবো না। একজন জাসাসের শিল্পী বা সেগুলো কি আওয়ামী লীগের ভুল ছিল আপনি মনে করেন? এই যে যার কথা বললেন 100%, শিল্পীকে এমপি করে ফেলছে, 100%, 100% এটা উচিত আমাদের হয়নি। ভুল ছিল। হ্যাঁ ইসমাইল ভাই, আমাকে একটু আজকে একটু বলতে দিতে হবে।
ওই যে উনাকে উনি কিন্তু আওয়ামী ঘরানার শিল্পী না, উনি জাসাস ছিলেন বা না। জিসাসের ঘরানার শিল্পী। আপনি যে আপনার নামটা বলতে পারেন বলতে পারি, কিন্তু আমি নামটা বলছি না, আপনারা সবাই বলছেন। তাকে এমপি করার পরেই কিন্তু এই যে ঝাঁকে ঝাঁকে তারকারা কিন্তু আওয়ামী লীগের ছত্র ছায় চলে আসলো। তখন তাদের মনে হলো যে উনি যদি এমপি হতে পারে, আমি কেন পারবো না? তখন আপনি কি করে বলেন যে 2018 বলেন, 2014 বলেন, 2000 তারপর 24 বলেন, সমানে তারকারা নমিনেশন পেপার কিনে আরম্ভ করলো। আপনি ধাক্কা ধাক্কি চোটে, মানে ত্যাগী নেতারা তো নমিনেশন কিনতে পারবেই না, ওই আওয়ামী লীগের অফিসেই তাদের যন্ত্রণায় যাওয়া যেত না। তো ওই মানুষগুলো যখন 5 তারিখের পর থেকে মুখে কুলু পেটে বসে আসে, তখন যদি তাদের বিরুদ্ধে মামলা হয় বা তাদেরকে ধরেন কেউ যদি হেনস্থা করে, আপনি ঢালাওভাবে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দিবেন কেন? কে কে দিচ্ছে? আওয়ামী লীগের ট্যাগ কে দিচ্ছে? এটা তো অন্যরা আমাদের মধ্যে দিচ্ছে। নিশ্চয়ই দিচ্ছে, আপনি দেখবেন। আমাদের মধ্যে কেউ কেউ তাদেরকে দিচ্ছে যে আওয়ামী পন্থী শিল্পী। সিদ্দিক আওয়ামী পন্থী শিল্পী না, আমি নামটা নিতে বাধ্য না না হলাম। না, আমি সেটা সিদ্দিক বলছি না। আওয়ামী এখন এই পন্থী বিভেদ শিল্পী তৈরি না। করার দরকার। সিদ্দিক আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিল কিন্তু পায়নি। অনেক কথা বলেছে কিন্তু পায়নি। আমি শোনেন সেটা বলছি না কিন্তু। ইসমাইল ভাই, এই যে হুম। আমি আমি যে এমপিটার কথা বললাম, উনি হলেন মমতাজ। উনি কখনোই আওয়ামী লীগের শিল্পী, আওয়ামী লীগের ঘরানার ছিলেন না। উনি ছিল ডাইরেক্ট না জাসাসের সিঙ্গার ছিলেন। কিন্তু সেটা ওনাকে তো আপনাদের কিভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দই তো তাকে নমিনেশন দিয়েছে। হ্যাঁ, আমি আপনাকে এটাই বলছিলাম যে আওয়ামী লীগ করে নিয়েছে তো। হ্যাঁ, আমি আপনাকে এটাই বলছি যে এইটা একটা, তারা তখন বলে স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল। আমার কাছে এই কথাটা এত বিরক্ত লাগে যে আপনি যদি কোনো দলে, আওয়ামী লীগ হলো গণতান্ত্রিক একটা দল, এই দলের মধ্যে তৃণমূলের নেতাকর্মীরা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলার মতো তাদের অধিকার থাকতে হবে। যখন আপনি ঘরের খাবার রেখে আপনার বাইরের হোটেলে পচা গন্ধ বাসিযুক্ত খাবার ভালো লাগে, তখন তো তৃণমূল সেটা মেনে নেবে না। আপনি দেখেন গত 16 বছর এই হাইব্রিড সুবিধাবাদীদের কারণে এই যে তৃণমূলের শত শত হাজার হাজার নেতাকর্মীর সাথে জননেত্রী শেখ হাসিনা একটা দূরত্ব দাঁড় করিয়ে ফেলেছিল। কে তাদেরকে প্রমোট করলো? আমাদেরকে তাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, কে কে একজন নেত্রীকে আমি বলি কে দূরত্ব তৈরি করবে? ওনার যদি ইয়ে থাকে যে আমার তৃণমূল বঞ্চিত হচ্ছে, মাননীয় তখন প্রধানমন্ত্রী উনি কেন উদ্যোগ নিলেন না? আমি আপনার কথা শুনে তৃণমূল থেকে কেন সরে যাব? দেখেন ইসমাইল ভাই, কেন সরে আমি যাব? না, জননেত্রী শেখ হাসিনাকে একটা গেটম্যান তৈরি করে, ওই গেটম্যান তৈরি করে কিন্তু সবসময় অন্ধকারে রাখা হতো, কিছু জিনিস ওনাকে জানানো দেয়া হতো না। আমি যেটা পার্সোনালি জানি, আমি পত্রিকা। বলি ইসমাইল ভাই, হ্যাঁ। আমি 90 সালে গণ অভ্যুত্থানে আমি ছিলাম। আমি 111-এ আমি কাজ করেছি। আমি জনতার মঞ্চে জননেত্রী শেখ হাসিনার সাথে রাস্তায় শুয়ে পড়েছি, আন্দোলন করেছি। আওয়ামী লীগকে আমি গত 35 বছর ধরে আমি যতটুকু কাছ থেকে দেখেছি, আমি সামাদ চাচাকে দেখেছি, জিল্লু চাচাকে দেখেছি, আব্দুর রাজ্জাক বলেন, আপনি বলেন মতিয়া চৌধুরী বলেন, আপনি মানে যারা তখন ছিলেন, তাদের রাজনীতি আমি দেখেছি, আপনিও দেখেছেন আমি জানি। তাদের একটা রাজনীতি দেখেন, আমি অনেক সময় দেখছি রাস্তা দিয়ে ধরেন হেঁটে যাচ্ছে কেউ, কোনো নেতাকর্মী তৃণমূলের, সামাদ আজাদ ধরেন গাড়ি দিয়ে যাচ্ছে, তোফায়েল চাচা যাচ্ছে, সাথে সাথে গাড়িটা থামে ও তাকে ডাকছে, এই এদিকে আয়, কেমন আছিস? এটা ছিল তাদের তাদের রাজনীতি, মানে তাদের মন মানসিকতা, তারা এতটাই উদার ছিল। কিন্তু আপনি দেখেন যে গত 16 বছরে আমার তৃণমূলের নেতাকর্মী, আমি নিজে অনেক কিছুর উইটনেস, নেতাদেরকে সালাম দিয়েছে কিছু কিছু গুটি কয়েক নেতা, যারা ওই যে আমি বলি বিতর্কিত, কলঙ্কিত, গন্ধযুক্ত, সেটার সংখ্যা খুবই কম। তারা তৃণমূলের নেতাকর্মীর সালামের উত্তরটুকু দেওয়ার কোনো প্রয়োজন বোধ করতো না। কারণ তাদের মনে হচ্ছে যে জিব্বাটাও ভার হয়ে যেত, যে একটা যে ওয়ালাইকুম সালাম বলবে সেটারও সময় তারা ছিল না। দেখেন, তৃণমূলের নেতাকর্মী দুঃসময়ে কথা বলতে পারবে না, আপনি মানে সুসময়ে কথা বলতে পারবে না। দুঃসময় আসছে, তখনও তাদেরকে আপনি কথা বলতে দেবেন না। আচ্ছা। সুসময়ে তারা কথা বলতে পারেনি, এখন এখন যখন তৃণমূলের নেতাকর্মী কথা বলতে, আপনি কি বুঝতে পারছেন তৃণমূলের পালস? আপনি একটু ফেসবুকের নিউজ ফিডগুলো একটু দেখবেন, অনেকের ভিডিও দেখবেন। এই যে তথাকথিত বলে যে স্ট্র্যাটেজি, এটা মানে এখন ঐক্যের সময়, এখন এই কৌশল করা যাবে না, ঐক্য কি হচ্ছে? না, ঐক্য হচ্ছে? ঠিক আছে। না, সুবিধাবাদীদের সাথে এখন একটা পন্থীবাজদের সাথে কিসের ঐক্য ইসমাইল ভাই?
কিসের ঐক্য? আচ্ছা আপনাকে আচ্ছা, দেখতে এখন হবে আমি আপনি তৃণমূলের কাছে সারেন্ডার করেন। যে তৃণমূলের ভেতরে আপনার বিরুদ্ধে ক্ষোভ জন্মে আছে, আপনার বিরুদ্ধে অভিমান জন্মে আছে, যে আপনাকে সালাম দিয়েছে, আপনি ঘাটটা ঘুরে আপনি ওয়ালাইকুম সালাম বলতে পারেন না গত 16 বছরে। গুটি কয়েক গন্ধযুক্ত নেতা, কলঙ্কিত বিতর্কিত নেতা, আমি তাদেরকে বলতে চাই সারেন্ডার করেন। আপনি তৃণমূলের কাছে সারেন্ডার করেন। তৃণমূল যদি আপনাকে মানে তারা যদি বোঝে, কালকে সকালের মধ্যে দেখবেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, এখন কালকে কেউ সকালের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। কিন্তু আপনি এখন সেটা আমি না করে একটা কথা বলি। আপনি সুসময়ে আপনি হাইব্রিড দেখে মাথায় তাজ করে রাখবেন, আপনি আপনি অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে এসে আপনি অফিসে ভরে রাখবেন, তারা নমিনেশন কিনতে যাবে, আপনার তৃণমূলকে এক ধাক্কা দিয়ে ফেলে দিবে। শোনেন, তৃণমূলের একটা হা নিঃশ্বাস আছে, কিন্তু তাদের কিন্তু একটা কষ্ট আছে, তাদের একটা ক্ষোভ আছে। আর এই যে দেখেন আচ্ছা, আর্টিস্টরা, আমি 17 জনে, বলেন বলেন। আমি আমি তুমি অনেকক্ষণ, সরি, আপনি অনেকক্ষণ কথা বলছেন, আমি এবার একটু বলি, বুঝছেন? বলেন বলেন বলেন। তৃণমূল এবং বঞ্চিত অনেক কথা বলি না আমরা, বিএনপি তৃণমূল বঞ্চিতর দিকে খেয়াল রাখছে না, আওয়ামী লীগ তৃণমূল বঞ্চিত করেছে অনেককে, খেয়াল করে না। তার মানে তৃণমূল যারা বঞ্চিত হয়েছে, যারা তৃণমূলে আছে তারা ভালো আছে এখন। এক ধরনের বিপদ এখন যাচ্ছে, সেটা অন্য জিনিস, সেটা হচ্ছে এখন যে নৃশংসতা তারা চালাচ্ছে সেটা অন্য জিনিস। কিন্তু যারা বঞ্চিত হয়েছে তারা এখন ভালো আছে, তাদের বিরুদ্ধে কলঙ্ক নাই। যাকেই সুযোগ দেওয়া হয়েছে, যাকেই ক্ষমতা দেওয়া হয়েছে, সেই একদম দুর্দমনী হয়ে উঠেছে। তার এখন সেই লুটপাট করেছে। এখন বলা হচ্ছে যে সবাই যে করেছে তা না। আপনি যাদের কথা এখন বলছেন, মন্ত্রী মিনিস্টারদের কথা, তারাই তো অনেক বড় কিছু হয়ে গেছেন তখন। ঠিক আছে? যাতে তৃণমূল, যাতে এখন ধর আপনাকে বঞ্চিত করতে পারছে, বঞ্চিত করা হয়েছে, আপনি এখন ভালো আছেন, আপনি এখন কথা বলতে পারছেন, আপনি এখন কথা বলছেন। আপনি যদি মন্ত্রী হয়ে যেতেন বা এমপি হইতেন, আপনিও দুর্নীতির খাতায় এখন ওই কোথাও পলাতক থাকতেন না বা ইসমাইল অন্য ভাই, কোথাও থেকে ইসমাইল ভাই, যেতেন। সবার সবাই সবার মন সবাই মানসিকতা। ম্যাক্সিমাম হলে হইলো এখন বিতর্কিত হয়ে যায়। হয় নেতা নেত্রীদের সাথে যোগাযোগ থাকে না, তৃণমূলের সাথে যোগাযোগ থাকে না। এক ধরনের এই এই একটা যেটা আপনি বললেন, আহাম্মরি কি ভাব চলে আসে যে আমি সর্বেসর্বা, আমি অনেক কিছু। আচ্ছা যাক, এটা নিয়ে এখন আর বেশি কথা বলি না। আওয়ামী লীগ খুব বিপদ আছে। আওয়ামী লীগ না, শুধু মুক্তিযুদ্ধের পক্ষের লোক বিপদে আছে। আর ওই যে তৃণমূলের কথা যাদেরকে বললেন, তারা যদিও তাদের কোনো অপরাধ নেই, কিছু নেই, কিন্তু এই সরকার তাদেরকে শান্তি দিচ্ছে না। তারা অন্তত অন্তত পক্ষে দুর্নীতির অভিযোগ বা অন্য কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। এইটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে শিল্পীদের বিরুদ্ধে যে যেমন সিদ্দিককে অ্যারেস্ট করা হলো। আর সিদ্দিক তো আর আওয়ামী লীগের কেউ তো আর যাইয়া বলে নাই এ হইলো বিএনপির লোক বা এ হইলো জামাতের লোক বা এরে ধর। যারা অ্যাটাক করছে তারাই বলছে এই আওয়ামী লীগের দালাল। যারা অ্যাটাক করছে তারাই বলছে আওয়ামী লীগের দালাল, এই আওয়ামী লীগের চামচামি করছে, এরে ধর, এরে মার, এরে কাট, এরে পুলিশে দিচ্ছে। এটা যারা মব করতেছে তারাই বলতেছে। সো সেই কি এখন আর এটা নিয়ে এখন এখন না, একটা হতে পারে আপনি যেভাবে কথা বললেন সে আমাকে আওয়ামী আমাকে লীগ। আমাকে একটু বলতে আরেকটা দিতে কথা হবে। আমি বলে দিই, আমি আরেকটু বলে দিই। সেটা হচ্ছে যে উম, ওই যে শিল্পীদের বিরুদ্ধে সরকার যে মামলা মোকদ্দমা করেছে, এটা তো অনেকে মনে করছেন শিল্পীদেরকে অপমান করা হয়েছে। তারা একজন খুনি হতে পারলো না আজ পর্যন্ত। তারা কি হয়েছে, খুনের কি হত্যার চেষ্টা করছে নাকি, তারা চেষ্টা করছে, 400 জনে মিলে একজনকে হত্যার চেষ্টা করছে, কিন্তু খুন করতে পারেনি। এই 400 জন ব্যর্থ নাগরিক, ব্যর্থ শিল্পী, ব্যর্থ শিক্ষাবিদ, ব্যর্থ কারা অভিনেতা অভিনেত্রী, তারা আপনি একজন বলেন মানুষকে গত চারশো গত জনে ষোলো মিলে খুন বছর করতে, খুনের হ্যাঁ, মামলা তাদের বিরুদ্ধে হয়নি। আপনি আপনি বলেন আর যে কেউ ইসমাইল কেউ ভাই, বলছেন গত যে আমরা 16 বছর, অপমানিত হয়েছি। বলেন। হ্যাঁ, গত 16 বছরে যে আমরা ক্ষমতায় ছিলাম, আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, আপনি কি এই সিনটা কি দেখাতে পারবেন যে আমরা কাউকে মব করেছি, আমরা বিএনপি ঘরানার কোনো শিল্পীকে অপমান করেছি, আমরা কোনো বিএনপি ঘরানার শিল্পীকে আমরা এইভাবে মাইট দিয়েছি? কেউ বলতে পারবে? কখনো বলতে পারবে না। আপনি যদি বলেন যে, আমি যদি আপনাকে বলি যে বিএনপি পন্থী যারা শিল্পীরা ছিলেন, তারাও যাদের দ্বারা ব্ল্যাক লিস্টেড বা যদি বলেন তথাকথিত কালো তালিকাভুক্ত ছিলেন, তারাও কিন্তু সেই সুবিধাবাদীদের দ্বারাই কিন্তু এই ছিলেন। তো। আপনি যদি আসিফের কথা বলেন, আমি আপনাকে পার্সোনালি বলি, আসিফের কথা যদি বলেন, আসিফ আকবর যতদিন প্রোগ্রাম করতে পারে নাই, সে বলে যে আওয়ামী লীগ করেছে। আমি কখনোই বলি না যে, কারণ আসিফ আকবরের সাথে আমার তখনও যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। আমি যখন বঙ্গবন্ধুকে নিয়ে 100 গান করেছি, আমাকে সর্বপ্রথম শুভকামনা জানিয়েছে আসিফ নিজে ফোন করে। আসিফ আকবরের সাথে আমার সে যে ব্ল্যাক লিস্টেড বলে, আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে ব্ল্যাক লিস্টেড করেনি। তারই ঘরানার গুটি কয়েক সুবিধাবাদী, আওয়ামী লীগের সুবিধা নিয়ে দুই একজন, আমি
তাদের নামটাও বলতে পারবো। তাদের দ্বারা আসিফ আপনার টর্চার বলেন, গান থেকে দূরে থাকা বলেন, আসিফ বলেন, ন্যান্সি বলেন, বেবি নাজনীন বলেন, তাতে কিন্তু আওয়ামী লীগ সরকার বলে নাই, বরং জননেত্রী শেখ হাসিনা বলেন, এই যে গাজী মাজহারুল আনোয়ার, আহমেদ শরীফ, তারাও তো আমাদের ঘরানার ছিল না, কিন্তু তাদের পাশে তো জননেত্রী শেখ হাসিনা দাঁড়িয়েছেন। তিনি তো কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোনো দল দেখেননি, কোনো ধর্ম দেখেননি। তাহলে আজকে কেন শিল্পীদের, ইসমাইল ভাই আমার অবজেকশন হলো, কোন শিল্পীর উপর এরকম মব, কোন শিল্পীর উপরে হত্যা মামলা, এসব কাম্য না। কিন্তু আমার অবজেকশনটা ওই জায়গায় যে আমি মামলা খেলে আমাকে আপনি আওয়ামী লীগ বানাই দিচ্ছেন, আমার এখানে ঘোর বিরোধিতা আছে, আপনি এটা করবেন না। কারণ মবের যারা তারা বানাচ্ছে, মব আমি আপনার করতেছে বলি, যারা। প্লিজ আমাকে একটু বলতে দিতে হবে, আজকে যেহেতু বলছি একটু বলতে দেন। এই যে অপু বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তারপর যে নিপুণ বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, এরা কিন্তু আওয়ামী লীগার না, এরা সুবিধাবাদী, এরা হাইব্রিড, এরা আওয়ামী লীগের সুবিধা নিতে আসছিল। যদি তাই এরা না কখনো হয়, আওয়ামী লীগ করেও নাই। হ্যাঁ, এটা করেও নাই। তাহলে তার 5 তারিখে ধরেন আওয়ামী লীগ করে, তাহলে 5 তারিখ পরে থেকে কথা বলছে না কেন? আমি তো বলছি, আরো 2-5 জন কি বলছে না? আপনি তো জানেন কে কে কথা বলছে। এখন এখন তারা হচ্ছে কি, এখন এদের সিদ্দিকের কথাই যদি বলেন, তো সিদ্দিক কেন 5 তারিখের পর থেকে চুপ ছিল, কেন কথা বলে নাই? চুপ সে ছিল, আওয়ামী লীগ তাকে কথা তো বলে নাই কি জন্য? অ্যাটাক আচ্ছা, করা আপনি হতো, বলেন, বিভিন্ন এই ভাবে যে বিতর্কিত যত হয়ে গেছে। ছাত্রলীগ, আওয়ামী লীগের যত নেতা কর্মী গ্রেফতার হচ্ছে, আপনি কি ফেসবুকে দেখতে পাচ্ছেন না? তারা গ্রেফতার হচ্ছে, জয় বাংলা বলে চিৎকার করছে, অক্সিজেনের মাস্ক দেয়া, তখন তারা জয় বাংলা, মরে যাচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলছে, দেখতে পান না ইসমাইল ভাই? তারা আওয়ামী লীগার, তাদের গায়ে বঙ্গবন্ধুর আদর্শ। তো সিদ্দিকরা যখন অ্যারেস্ট হয়, যখন অপু বিশ্বাস, তো 5 তারিখের পর থেকে চুপ করে আছে কেন? ধরলাম আমাদের কেউ কেউ তাদেরকে আওয়ামী পন্থী বলছে, তাহলে 5 তারিখের পর থেকে চুপ চুপ আছে, আপনি আচ্ছা, বলেন কেন আমাদের কথা বলছেন? আমাদের আওয়ামী আমাদের লীগের জানেন পক্ষ ভয় থেকে নাই? বলার চেয়ে আমরা আমরা সাধারণ দর্শক হিসেবে যেটা দেখেছি সেটা হচ্ছে যে তাদেরকে এখন আওয়ামী লীগের সিল দিয়ে স্টার বানাই দিচ্ছে যে এরা আওয়ামী লীগ করছিল, এরা আওয়ামী লীগ করছিল। কিন্তু অপু বিশ্বাস তো কখনো আওয়ামী লীগ করে নাই, এখন তাকে মামলা দিয়ে আওয়ামী নমিনেশন পেপার লীগীকরণ করা কিনেছিল হয়েছে। তো, ওই নমিনেশন হ্যাঁ, পেপার কিনেছিল যে জোয়ারে গা ভাসায় দিছে সে। ও অপু নমিনেশন বিশ্বাস, পেপার নিয়ে মাহি গেছে। বলেন, তারা তো নমিনেশন পেপার কিনেছিল, কারণ তারা তো ভাবছিল যে ওরে বাবা, উনি যদি এমপি হতে পারে, আমরাও তো এত সবার কাছাকাছি যেতে পারি, আমরাও এমপি হব। কিন্তু এই যে যারা ধরেন আওয়ামী, আমরা আমরা বলেন বা বিএনপি বলেন বা যেই বলেন, তাদেরকে যে ঢালাও ভাবে আওয়ামীপন্থী শিল্পী বলছে, আমার এইখানেই সমস্যা, আমার মানে এটা কে এখানেই। বলছে, কে বলতেছে, কে বলতেছে? আওয়ামী লীগের কেউ তো বলে নাই। বিএনপিরা বলছে, হ্যাঁ, সেটাই তো, আমাদের যারা মানুষরা মব বলছে, করতেছে তারা বলতেছে। যারা মব করছে তারাও বলছে, কিছু কিছু আমাদের মানুষরা তাদেরকে আওয়ামী ট্যাগ দিচ্ছে। ইসমাইল ভাই প্লিজ এই নামগুলো জানতে চায়েন না, আমাদের নিজেদের মানুষ, আমি নাম বলতে চাই না, তারাও বলছে যে কোন শিল্পীর উপরে হামলা, হত্যা মামলা, আমরা এটা কাম্য না, কিন্তু দয়া করে যাকে তাকে আওয়ামী লীগ ট্যাগ দেবেন না, কারণ আওয়ামী লীগ ট্যাগ পাওয়ার জন্য অনেক শ্রম দিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমরা সেই আচ্ছা, 90 সাল থেকে কাজ করেছি, আমরা 111-এ কাজ করেছি, আমাদের স্কিন পুড়ে গেছে রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে। আমরা ওই তো বললাম যে জননেত্রী শেখ হাসিনার সাথে জনতার মঞ্চে যা শুয়ে পড়ছি রাস্তা ব্লক করার জন্য, করে আসছেন আপনারা নায়িকারা, করে আসছেন আচ্ছা, না? আমেরিকা ট্যাগ নেবেন কি জন্যে? কেন এখন ট্যাগ আমি নেবেন? বলি, সহজ সমাধান হচ্ছে আমাদের বেতার টেলিভিশন নিয়ে যদি কথা বলি, বাংলাদেশে যে অবস্থাটা চলছে সেখানে আমার একটা বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকই করবে বিভিন্ন ভাবে। ঠিক আছে, আপনি কে না বঞ্চিত তা হয়েছে কেন সেটা হয়, না। না না তা আচ্ছা, কেন হয়? সেটা আমি বলি না, শেষ হ্যাঁ, করি। আপনি বলার পরে আমাকে বলার বিএনপির সুযোগ সময় দিবেন আপনি। আমি বলি, বিএনপির সময় বিএনপি করবে, জামাতের সময় জামাত করবে, আমরা সবাই চুপ থাকবো। হেফাজতের সময় হেফাজত করবে। যেমন এই যে এখন কি আওয়ামী লীগের কেউ টেলিভিশন রেডিওতে নাচানাচি করতেছে? কেউ করতেছে? কারোর কিন্তু সুযোগ আওয়ামী দিচ্ছে? লীগের সময় কিন্তু দেবে বিএনপিরা না তো। করেছিল। না না না, না, ঠিক। আমরা এখন যদি পাচ্ছি না, কিন্তু আমাদের সময় কিন্তু সব দল ছিল। আপনি যদি নাম জানতে চান, আমি নামও বলে দিতে পারি। এগুলো এগুলো ভুয়া শান্তি, কথা যে আমি 16 বছর ব্ল্যাক লিস্টেড ছিলাম, আমি 16 বছর কাজ করতে পারিনি। কে কাজ করতে পারে নাই? গাজী মাজহারুল আনোয়ার, গাজী চাচা ছিলেন জাসাসের মনে হয় সভাপতি, তার মেয়েকে আপনি দেখেন নাই? আপনি যদি প্রমাণ চান আমি আপনাকে দিয়ে দেবো। আসিফ আকবর জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে কাজ করে নাই?
কোথায় কাজ ঠিক করেন আছে, আপনি বলেন? ঠিক আছে। আমি বিএনপি যেটা বলতে যতটা শান্তির জন্য, শিল্পী, তারা শান্তির তারা জন্য। আওয়ামী লীগের সময় কাজ করেছে ইসমাইল ভাই। এটা একটা জাস্ট একটা বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, বরং আমরা কাজ করতে পারি না তাদের আমলে। আমরা তাদের আমলে ব্ল্যাক না, লিস্টেড ছিলাম। আমার বক্তব্য হচ্ছে যাওয়ার দরকার নাই বাবারে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করুক, বিএনপির সময় বিএনপি করুক, জামাতের না সময় কেন? জামাত, ভাগে না ভাগে, না ভাগে ভাগে। আমি বলি না, ভাগে ভাগে করুক, হেফাজতের সময় হেফাজত করুক, তাহলে একটা শান্তি। আমার এটা আফসোস করার দরকার নাই। এখন কি আপনি হেফাজতের সময় যায় কি আপনি টেলিভিশনে ওই হেফাজতের নেতার পক্ষে কথা বলবেন? বলবেন না তো, সেটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। ওরা বলবে যে আপনি হেফাজতের নেতার পক্ষে কথা বলেন, আপনি তো ইসমাইল বলবেন ভাই, না। কোথা কাজে একজন আপনার শিল্পী, যাওয়ারও দরকার নাই। একটা শিল্পীকে এইভাবে আরেক আটকানো ঠিক না। আর না, একজন আরেকটি হতে পারে, শিল্পীকে আটকানো শিল্পীরা ঠিক না। কোনো রাজনীতির সাথে জড়িত হবে না। পরিষ্কার কথা, হতেই পরিষ্কার পারে। দুইটার একটা। আমার একটা মতাদর্শ থাকতেই পারে। আমি একটা দলকে পছন্দ করতে পারি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ নেতৃত্ব দানকারী মুক্তিযুদ্ধের সংগঠন আমি করতে পারি। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আওয়ামী লীগ করতেই পারি। এটা তো দোষের কিছু নয়। আপনার দেখতে হবে যে আমি আপনাকে একটা পার্সোনাল কথা বলি।